হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। সামনেই কিন্তু একাধিক এক্সাম আসছে, তো তার দিকে তাকিয়ে আমাদের অলরেডি প্র্যাকটিস চলছিল মূলত ফুড এসআইকে কেন্দ্র করে। কিন্তু তোমাদেরকে আমি আগেও বলেছি, আমার যেই জিকেগুলো, যে সিরিজটা আমি তোমাদের সঙ্গে আমি করাচ্ছি, এগুলো শুধুমাত্র ফুড এসআই নয়, আপকামিং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। তোমরা এগুলো কোনো কিছু কিন্তু মিস করে যেও না। আমি যেগুলো করাচ্ছি এক্সট্রা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি, তাদের ভিডিওগুলো একটু লম্বা হচ্ছে তাতে হোক, কিন্তু বিশ্বাস করো আমার মোটো এটা নয় যে তোমাদের সময় আমি নষ্ট করব। ঠিক আছে, যতটুকু সময় আমরা এখানে কাটাবো বা চেষ্টা করবো আলোচনা করার, সেখানে তোমরা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমি তোমাদের সঙ্গে করাবো, যেগুলো পরীক্ষার জন্য কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। এবং যে কোশ্চেনগুলো আমি এখানে রেখেছি না, সেই কোশ্চেনগুলো কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারেরই প্রশ্ন, কোনো না কোনো পরীক্ষারই আসা প্রশ্ন। ঠিক আছে, সো এগুলোকে তোমরা লাইটলি ট্রিট করো না। অনেকে তোমরা কমেন্ট করেছো যে এই সিরিজগুলো রেগুলার যাতে আসে। দেখো, এই সিরিজগুলো কিন্তু রেগুলারই হচ্ছে। ঠিক আছে, প্রত্যেক বুধবার এবং প্রত্যেক রবিবার করে কিন্তু এই সিরিজগুলো যাচ্ছে। তোমরা একটুখানি চোখ রাখো প্রত্যেক রবিবার এবং প্রত্যেক বুধবার করে। ঠিক আছে, এই জিকে সিরিজগুলো এবং অন্যান্য ভিডিও তো আমাদের চ্যানেলে যাচ্ছে। তোমরা অবশ্যই এই চ্যানেলে তোমরা চোখ রাখো। এখান থেকে তোমরা আপকামিং যা আপডেট আসবে, তোমরা না, আমার মনে হয় তোমরা অনেকে হয়তো এই যে অল নোটিফিকেশানটা হয়তো অন করে রাখোনি, যেই কারণে হয়তো আপডেটগুলো আসে না। একটুখানি তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করো, একটু স্ক্রোল করে দেখো, প্লেলিস্টে নিশ্চয়ই পেয়ে যাবে। এগুলো কিন্তু রেগুলার ভিত্তিতেই আছে। ঠিক আছে, চলো দেখতে থাকো। আজকের প্রথম প্রশ্ন কি আছে আমরা একটুখানি দেখে নিই। ঠিক আছে, আমি আবারও বলছি, ভিডিওগুলো হয়তো একটু লম্বা হবে, কিন্তু এখান থেকে আমরা অনেক কিছু জেনে যাব। ঠিক আছে, একটা ভিডিও থেকে তুমি যদি একাধিক ইনফরমেশন পেয়ে যাও যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাহলে আমার মনে হয় না সেটাকে সময় নষ্ট বলে। ঠিক আছে, চলো। বলছে, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? ঠিক আছে, এটা খুব পপুলার একটা অ্যামেন্ডমেন্ট, এবং এমন কোনো পরীক্ষা নেই যেখানেই প্রশ্নটা আসেনি। আনসার কী হবে? আনসার হবে 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কবে হয়েছিল? 1988-এ। লাগু হতে হতে হয়ে গেছিল 1989। রিলেটেড কিছু কথা বলে দিই, শুনে রাখো। আর্টিকেল 326-এ এটা বলা আছে কি, যে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজের কথা, মানে প্রাপ্তবয়স্কদের ভোট দানের কথা সেখানে বলা আছে। আর এখানে কি কথা বলা হয়েছে, যে আমরা ভোট দিতে পারবো কোথায় কোথায় না, হাউস অফ পিপল, লোকসভাতে, এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, রাজ্য বিধানসভাতে। ঠিক আছে, বিফোর 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেখানে ছিল কি না, 21 বছর বয়স হলে তবে আমরা ভোট দিতে পারতাম, মাইন্ড ইট। এবং 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে আমরা কি করলাম, সেটা 21 থেকে কেটে তার জায়গায় আমরা করলাম কি না, 18 বছর। ঠিক আছে, তো এখন আমরা 18 বছর বয়স হলেই কিন্তু আমরা ভোট দিতে পারি, কোনো অসুবিধা নেই। এবং একটা কথা মাথায় রাখবে, ন্যাশনাল ভোটার্স ডে আমরা পালন করি কবে? সেটা হচ্ছে 25শে জানুয়ারি দিনটা। ঠিক আছে, 25শে জানুয়ারি দিনটা আমরা ন্যাশনাল ভোটার্স ডে হিসাবে আমরা পালন করি। আর একটা কথা তোমাদেরকে বলে নিই, যে ডিসকোয়ালিফিকেশনের কিছু গ্রাউন্ড আছে। কি না, ভোটার হিসাবে কিছু ডিসকোয়ালিফিকেশন আছে, যে কি কি কারণে একজন ব্যক্তি ভোট দিতে পারে না। এটাও কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রথমত তিনি যদি একজন নন রেসিডেন্স হন। ঠিক আছে, তিনি নন রেসিডেন্সরা ভোট দিতে পারবে না, প্রথমত। তারপরে বলছে কি না, আনসাউন্ডনেস অফ মাইন্ড, মানে তার মস্তিষ্কগতভাবে কিছু বিকৃত মস্তিষ্কের লোকজন দিতে পারবে না। কোনো ক্রাইম বা করাপ্ট অর ইললিগাল প্র্যাকটিস করেছে, কোনো ক্রাইম করেছে বা ইললিগাল প্র্যাকটিস করেছে, করাপশনের সঙ্গে যুক্ত আছে, এরকম কোনো ব্যক্তি, এই সমস্ত ব্যক্তিদেরকে তারা কিন্তু ভোট দিতে পারে না। ঠিক আছে, আর একটা পরীক্ষায় প্রশ্ন আছে, যে এই যে 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন হয়েছিল, তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? ঠিক আছে, এটা আসে, তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? রাজীব গান্ধী। হ্যাঁ, আর একটা পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, যে যখন 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল কোন দশকে হয়েছিল? এটাও পরীক্ষায় আসে। তো মাথা রাখবে, আমি অলরেডি বললাম কি 1988 সালে হয়েছিল, মানে এটা 80s-এ হয়েছিল, 80-র দশকে হয়েছিল। ঠিক আছে, এই কথাগুলো তোমরা মাথায় রাখো, পরীক্ষার জন্য কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখি। বলছে, কোন সুলতান সিংহাসনে আরোহণ করার আগে দাস ছিলেন না? ঠিক আছে, তো নিচের কে একজন দাস ছিল না সেটা জানতে চেয়েছে। দেখো, দাস বংশ বা স্লেভ ডাইনেস্টি শুরু করেছিল কে? কুতুবুদ্দিন আইবক। তোমাদের আশা করি মনে আছে। তো কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন, এরা প্রত্যেকেই কিন্তু স্লেভ ডাইনেস্টির রুলার ছিল। ছিল না কে? আলাউদ্দিন খলজি। ঠিক আছে, দেখো, প্রথমে ছিল দাস বংশ, তারপরে ছিল খলজি ডাইনেস্টি, তারপর ছিল তুগলক ডাইনেস্টি। হ্যাঁ, তুগলক ডাইনেস্টি, দাস, খলজি, তুগলক, তারপর ছিল সৈয়দ ডাইনেস্টি, তারপরে ছিল কি লোদি ডাইনাস্টি। ঠিক কি না? তো এই যে পাঁচখানা ডাইনাস্টি এরা তো রুল করেছে, আমরা দেখবো সুলতানেট পিরিয়ডে। তো প্রথমেই ছিল কে? দাস বংশ। ঠিক কি না? দেখো, দাস বংশকে মামলুক রাজবংশ বলা হয়, বা স্লেভ ডাইনেস্টিকে মামলুক ডাইনেস্টিও কিন্তু বলা হয়। কুতুবুদ্দিন আইবক কি ছিল না? কুতুবুদ্দিন আইবক ছিল আমাদের দাস বংশের প্রতিষ্ঠা, স্লেভ ডাইনেস্টির প্রতিষ্ঠা।
পরীক্ষায় যদি এটা আসে যে কাকে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, তাহলে কিন্তু হবে কে ইলতুৎমিশ। ঠিক আছে, মাথায় রাখবে। তো রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল লাহোরে। মাইন্ড ইট, রাজধানী কোথায় ছিল? লাহোরে। এবার এই কুতুবুদ্দিন আইবক না প্রচুর ডোনেট করতেন, প্রচুর দান ধ্যান করতেন, এই কারণে তাকে একটা নামে ডাকা হতো গিভার অফ লাক বা লাক বক্স। ঠিক আছে, বা হচ্ছে লক্ষ্যদাতা, এতগুলো নামে তাকে ডাকা হতো, মাথায় রেখো। আরেকটা কথা, তো তিনি পোলো খেলতে খুব ভালোবাসতেন এবং পোলো বা চৌগান খেলার সময় কুতুবুদ্দিন আইবক ঘোড়ার পিঠ থেকে পড়ে তিনি মারা যান। ঠিক আছে, এবং আরেকটা কথা মাথায় রাখবে, সুফি সাধক খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির স্মরণে তিনি কুতুব মিনার নির্মাণের কাজ শুরু করেছিলেন। কে? কুতুবুদ্দিন আইবক। কিন্তু তিনি শেষ করে যেতে পারেননি এবং ফাইনালি পরবর্তীকালে ইলতুৎমিশ এসে কি করলো না, এই কুতুব মিনারের কাজটা তিনি সম্পন্ন করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, ইলতুৎমিশও কিন্তু ছিলেন কুতুবুদ্দিন আইবকেরই দাস। হ্যাঁ, এবং ইলতুৎমিশ কি করলেন না, কুতুব মিনারের কাজ তিনি শেষ করেছিলেন। ইকতা ব্যবস্থা শুরু করেছিলেন কিন্তু কে? ইলতুৎমিশ, মাইন্ড ইট। এবং তাঙ্কা, হ্যাঁ, তাঙ্কা এবং জিতল নামে দুরকম টাইপের মুদ্রা তিনি প্রবর্তন করেছিলেন। কে? ইলতুৎমিশ। এগুলো কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। চলো পরবর্তী প্রশ্ন দেখি। পুনর্ভবা ও আত্রেয়ী হলো নিম্নলিখিত নদীটির শাখা নদী। ঠিক আছে, পুনর্ভবা এবং আত্রেয়ী, তোমাদের যাদের দক্ষিণ দিনাজপুরে বাড়ি বালুরঘাটের পাশে, তো জানো আশা করি, পাশ দিয়ে এই আত্রেয়ী নদী গেছে, ঠিক কিনা? তো আত্রেয়ী কার ট্রিবিউটারি? এটা হচ্ছে তিস্তার ট্রিবিউটারি। ঠিক আছে, দু একটা কথা এই সম্পর্কে আমরা জেনে নেব। দেখো, এই তিস্তা নদী উৎপত্তি হয়েছে কোথায়? সিকিমের জেমু হিমবাহ থেকে। কোথা থেকে? সিকিমের জেমু হিমবাহ থেকে তিস্তা নদীটির উৎপত্তি হয়েছে। তারপরে তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী কিন্তু এই তিস্তা। হ্যাঁ, বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, পরীক্ষা এটাও আছে যে তিস্তা কার শাখা নদী? তিস্তা কিন্তু ব্রহ্মপুত্রের শাখা নদী। ঠিক আছে, এবং তিস্তার কিছু উপনদী আছে, তার মধ্যে প্রধান উপনদী হচ্ছে রঙ্গিত, এছাড়া পুনর্ভবা ও আত্রেয়ী, হ্যাঁ, কারাতোয়া ইত্যাদি। তাহলে এখানে জানতে চেয়েছিল পুনর্ভবা এবং আত্রেয়ী কার শাখা নদী? সেটা হচ্ছে তিস্তার শাখা নদী। ঠিক আছে, জলপাইগুড়ি শহরটি কিন্তু রয়েছে তিস্তা নদীর পশ্চিম তীরে। পরীক্ষা এটাও আছে, জলপাইগুড়ি শহরটা কোন নদীর তীরে আছে? এটা তিস্তা নদীর তীরে। এবং আরো ভালো করে বলতে গেলে তিস্তা কারালা, হ্যাঁ, তিস্তা এবং কারালার নদীর তীরে রয়েছে। ঠিক আছে, তিস্তা নদী জল বন্টন নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু বিবাদ রয়েছে, এটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই হচ্ছে তিস্তা নদী, দেখে নাও, এই হচ্ছে তিস্তা নদী, যে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। বধ্যভূমি নিম্নলিখিত অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বধ্যভূমি বা হচ্ছে ব্যাডল্যান্ড, আই হোপ তোমরা এটা হয়তো শুনে থাকবে। হ্যাঁ, ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। কেন হয় ব্যাডল্যান্ড? দেখো, যদি কোনো জায়গায় বায়ু প্রবাহ এবং সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত, হ্যাঁ, বায়ু প্রবাহ এবং বৃষ্টিপাত এই দুটো, প্লাস ল্যাটেরাইট রিজিয়ন, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চলে বায়ু প্রবাহ এবং বৃষ্টিপাত যদি হয়, তার ফলে ক্ষয় কার্যের ফলে একটা অসমতল ভূমিরূপ দেখা যায়, যাকে আমরা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি বলি বা বধ্যভূমি বলি। ঠিক আছে, আচ্ছা, এই ব্যাডল্যান্ডের জন্য বিখ্যাত ভারতবর্ষে একটা জায়গা আছে, সেটা হচ্ছে চম্বল। তোমরা আশা করি পান সিং তোমার এই সিনেমাটা তোমরা দেখে থাকবে হয়তো, সেখানে কিন্তু এই চম্বলের এলাকার কথা আছে। ঠিক আছে, চম্বলের ডাকাতির জন্য খুব বিখ্যাত, কারণ এই অঞ্চলে চাষবাস তো হয় না, তো লোকজন এই কারণে ডাকাতি করতো এক সময়। দেখো, এই চম্বল নদী, তাহলে ব্যাডল্যান্ড টোপোগ্রাফির জন্য বিখ্যাত হচ্ছে কি? চম্বল ভ্যালি, চম্বল উপত্যকা। এবার দেখো, এই যে চম্বল যে নদীটা, এই চম্বল নদী ইটসেলফ ভেরি মাচ ইম্পর্টেন্ট, পরীক্ষায় জানতে চাওয়া হয় চম্বল নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে। ঠিক আছে, চম্বল নদী তিনখানা রাজ্যের উপর দিয়ে গেছে। কার কার মধ্যে? না, উৎপত্তি হয়েছে তো মধ্যপ্রদেশে, তারপরে গেছে রাজস্থানে। এখানেই লোকে ভুল করে, ভাবে মধ্যপ্রদেশ থেকে বোধহয় গুজরাটে ঢুকে গেছে, না, ওপর দিক দিয়ে বেরিয়ে গেছে। চম্বল মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি হয়ে গেছে রাজস্থানে, তারপর সেখান থেকে বেঁকে আবার ঢুকেছে কিন্তু উত্তরপ্রদেশে। ঠিক আছে, তার মধ্যপ্রদেশ, রাজস্থান এবং উত্তরপ্রদেশ, এই তিনখানা রাজ্যের উপর দিয়ে চম্বল গেছে। এবং যাবার পথে দেখবো কি না, এর ওপরে মোট 4খানা রিজার্ভার আছে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথমত আমরা দেখবো কি না, গান্ধী সাগর ড্যাম। ঠিক আছে, গান্ধী সাগর ড্যামটা আছে মধ্যপ্রদেশে। কোথায় আছে? মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশ থেকে ঢুকেছে কোথায়? না, মধ্যপ্রদেশ থেকে ঢুকেছে হচ্ছে এই দেখি বর্ডার। ঠিক আছে, মধ্যপ্রদেশ থেকে ঢুকে গেছে কোথায়? রাজস্থানে। রাজস্থানে ঢুকেই তৈরি করেছে রানা প্রতাপ সাগর ড্যাম, তারপরে জওহর সাগর ড্যাম, তারপরে কোটা ব্যারেজ। ঠিক আছে, মোট এই চারখানা ড্যাম আছে। কার উপরে? না, এই চম্বল নদীটির উপরে। ঠিক আছে, মাথায় রাখবে, ভেরি মাচ কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর একটা কথা বলে দিই, যে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু একটা জায়গায় এরকম ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দেখা যায়। কোথায় আছে বলো তো? তোমরা যদি কেউ পশ্চিম মেদিনীপুর গিয়ে থাকো, গনগনি বলে একটা জায়গা আছে।
ঠিক আছে? তো সেই গনগনি অঞ্চলকে কি বলা হয় বলো তো? গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল বলা হয়। কাকে বলা হয়? গনগনি অঞ্চলকে। সেখানেও কিন্তু এরকম ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দেখা যায়। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে জানতে চেয়েছে। এটা খুব পপুলার একটা প্রশ্ন এবং তোমরা আশা করি প্রত্যেকেই জানো। ঠিক আছে, তো এটা লিখেছিল দাদাভাই নওরোজি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট যে অপশানগুলো সেগুলো কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের 1906 সালের কলকাতা অধিবেশনে স্বরাজের দাবি করেছিলেন। এটাও পরীক্ষায় আসে যে দাদাভাই নওরোজি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে তিনি স্বরাজের দাবি করেছিলেন? 1906 সালের কলকাতা অধিবেশনে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাকে বলা হতো কিনা ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান। তাহলে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? দাদাভাই নওরোজিকে। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? এস সুব্রমণিয়াম আইয়ারকে। ঠিক আছে, আর একটা বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ব্রিটেন, কাকে বলা হয়? গ্ল্যাড স্টোনকে। গ্ল্যাড স্টোন। এই কয়েকটা কথা মাথায় রেখো, পরীক্ষার জন্য কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি লিবারেল পার্টির টিকিটে, মাইন্ডেড পরীক্ষাটা এসেছিল, লিবারেল পার্টির টিকিটে হাউস অফ কমন্সে নির্বাচিত হন। এটাও পরীক্ষায় আসা প্রশ্ন যে প্রথম কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন? সেটা কিন্তু দাদাভাই নওরোজি। এবং এটাও পরীক্ষায় এসছে যে তিনি কোন পলিটিক্যাল পার্টি থেকে বিলং করতেন? সেটা কিনা লিবারেল পার্টি। মাথায় রেখো, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভয়ঙ্কর লেভেলের ইম্পর্টেন্ট। আচ্ছা, ভারত থেকে সম্পদের নিষ্কাশন, এই যে ইংরেজরা যে শাসন করছে তার ফলে আমাদের দেশ থেকে তো প্রচুর পরিমাণে ওয়েলথ নিয়ে তারা নিয়ে চলে যাচ্ছে। এই রিলেটেড তিনি এই বইটা লিখেছিলেন কোথায়, বা এই রিলেটেড কথাবার্তা তিনি যে বইতে লিপিবদ্ধ করেছিলেন সেই বইটার নাম ছিল পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। মানে এখানেই তিনি বলেছিলেন যে ব্রিটিশরা খারাপ না, ব্রিটিশের রুলটা খারাপ, আনব্রিটিশ রুল, মাইন্ড ইট। হ্যাঁ, এবং তিনি যেটা, এবং এই বইটা পাবলিশড হয়েছিল কবে? 1901 সালে। ঠিক আছে, 1901 সালে। মাথায় রেখো, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তিনি তৈরি করেছিলেন দাদাভাই নওরোজি। কত সালে? 1866 সালে লন্ডনে। ভেরি মাচ ইম্পর্টেন্ট। তিনি একটা পত্রিকাও পাবলিশ করতেন, তার নাম ছিল রাস্ত গাফতার। রাস্ত গাফতার, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং তিনি ছিলেন একমাত্র ব্যক্তি যিনি, যা কিনা কংগ্রেস তৈরির প্রথম 20 বছরের মধ্যে তিনি 3 বার জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। KLK, কলকাতা, লাহোর এবং কলকাতা, এই 3খানা অধিবেশনে তিনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, জাতীয় কংগ্রেস তৈরির প্রথম 20 বছরে তিনি 3 বার প্রেসিডেন্ট হয়েছিলেন। এটাও কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, দেখো এখানে এই দেখো পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইটা। ঠিক আছে, আর এখানে দেখো রমেশচন্দ্র দত্ত একটা অপশানে আছে। রমেশচন্দ্র দত্তের লেখা একটা বই খুবই পপুলার, পরীক্ষায় আসে, এই কারণে আমি রেখেছি এটা, দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। ঠিক আছে, দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া কার লেখা? RC দত্তের লেখা। ঠিক আছে, মাথায় রেখো, এগুলো পরীক্ষায় কিন্তু আসে। পরবর্তী প্রশ্ন দেখি চলো। তিতুমিরের আসল নাম কি ছিল? ঠিক আছে, তিতুমিরের আসল নাম কি ছিল? না ছিল মীর নিসার আলী। ঠিক আছে, সৈয়দ মীর নিসার আলী। চলো তিতুমির সম্পর্কে আমরা অল্প কিছু জেনে নিই। ওকে, দেখো ওয়াহাবি আন্দোলন, তো তোমরা জানো যে আমাদের বাংলাতে ওয়াহাবি আন্দোলনের শুরুয়াত করেছিলেন কিন্তু এই তিতুমির। তার আগে আমাদের দেশে ওয়াহাবি আন্দোলন শুরু করেছিল কে? না সৈয়দ আহমেদ। ঠিক আছে, রায়বেরালির সৈয়দ আহমেদ শুরু করে উত্তরপ্রদেশে শুরু হয়েছিল সৈয়দ আহমেদ। মাথায় রেখো। এবং এই ওয়াহাবি আন্দোলন ছিল একটি সামাজিক ধর্মীয় আন্দোলন। এটাও পরীক্ষায় আসে, একটা সামাজিক ধর্মীয় আন্দোলন। কোনটা? ওয়াহাবি আন্দোলন। এবারে বাংলাদেশে তিতুমির ওয়াহাবি আন্দোলন শুরু করেন। এই ওয়াহাবি আন্দোলনের আরেকটা নাম ছিল তারিখা আন্দোলনও বটে। ঠিক আছে, ওয়াহাবি বা তারিখা, তারিখ-ই-মোহাম্মদিয়া বলা হতো। কে শুরু করেছিলেন বাংলাতে? তিতুমির। এবং মাথায় রেখো, পুঁড়ার জমিদার তিনি উল্টোপাল্টা কাজকর্ম করতেন, অকথ্য অত্যাচার করতেন, তার বিরুদ্ধে তিতুমির কিন্তু প্রতিবাদ করেছিলেন। তার সেই জমিদারের নাম কি ছিল বলতো? কৃষ্ণদেব রায়। ঠিক আছে, কৃষ্ণদেব রায়। এটাও পরীক্ষায় আসা প্রশ্ন যে তিতুমির কোন জমিদারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তো তার নাম কি ছিল? পুঁড়ার জমিদার কৃষ্ণদেব রায়। ঠিক আছে, মাথায় রেখো। এবং নারকেল বেড়িয়াও তো তোমরা জানো, বাঁশের কেল্লা ছিল খুব ফেমাস জায়গা বারাসাতে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসাবে ঘোষণা করা হয়। আমার যতটুকু মনে হয় আমি এই রিলেটেড প্রশ্ন আমি আগেও করিয়েছি। ঠিক আছে, চলো আবার একবার বলে দিই। সুন্দরবনকে রামসর সাইট ডিক্লেয়ার করা হয়েছিল 2019 সালে। ঠিক আছে, চলো সুন্দরবন রিলেটেড আরো 2-1টা কথা আমরা একটুখানি জেনে নিই।
দেখো 2019 সালের জানুয়ারিতে রামসার কনভেনশনের অধীনে আন্তর্জাতিক জলাভূমি হিসেবে স্বীকৃত হয়েছিল কোনটা, না সুন্দরবন। আমি অলরেডি তোমাদেরকে বললাম ভারতের 27তম রামসর সাইট কোনটা, ভারতের 27তম রামসর সাইট হচ্ছে এই সুন্দরবন, মাইন্ড ইট। এবং সুন্দরবনের যে রামসর সাইটে যে এরিয়া 4,23,000 হেক্টর, ভাবতে পারছো 4,23,000 হেক্টর এলাকা নিয়ে হচ্ছে সুন্দরবন রামসর সাইট। এবং দেশের বৃহত্তম সংরক্ষিত জলাভূমিও কিন্তু এই সুন্দরবন। প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট। যদি বলে সব থেকে বড় রামসর সাইট কোনটা, সেটা কিন্তু এই সুন্দরবন রামসর সাইট। ঠিক আছে, তোমরা জানো যে জলাভূমির ওপর কনভেনশন হয়েছিল বা ইন্টারন্যাশনাল স্তরে ইম্পর্টেন্ট যে জলাভূমিগুলো যেগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করার জন্য ইন্টারন্যাশনাল স্তরে একটা কনভেনশন হয়েছিল 1971 সালে। তার নাম ছিল কি, রামসর কনভেনশন। এবং সেটা হয়েছিল 2 ফেব্রুয়ারি। সেটা হয়েছিল কবে, 2 ফেব্রুয়ারি। এই কারণে 2 ফেব্রুয়ারি দিনটাতে আমরা কি করি না ইন্টারন্যাশনাল ওয়েটল্যান্ড ডে হিসাবে আমরা পালন করি। আই রিপিট, ইন্টারন্যাশনাল ওয়েটল্যান্ড ডে। পরীক্ষার জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমাদের দেশে রাইট নাও এখন 75খানা রামসর সাইট আছে, পরে কিন্তু সেটা আরো বাড়তে পারে। ওকে, এবারে সুন্দরবনকে 1984 সালে আমরা ন্যাশনাল পার্কের তকমা দিয়েছিলাম, 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা দিয়েছিলাম, এবং 1989 সালে আমরা বায়োস্ফিয়ার রিজার্ভে তকমা দিয়েছিলাম। ঠিক আছে, মাথায় রেখো এগুলো হচ্ছে সেই ম্যানগ্রোভ গাছ। ঠিক আছে, এগুলো হচ্ছে ম্যানগ্রোভ গাছ। দেখো ওকে, এইটা দেখো কত বড় সব সমুদ্র, এটা হচ্ছে তোমার বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের এলাকা এটা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। শের ই বাঙ্গাল কাকে বলা হতো? তো শের ই বাঙ্গাল বলা হতো এ কে ফজলুল হককে। ঠিক আছে, এ কে ফজলুল হককে শের ই বাঙ্গাল বলা হতো। দেখো ফজলুল হক 30শে ডিসেম্বর 1906 সালে তোমরা জানো অল ইন্ডিয়া মুসলিম লীগ তৈরি হয়েছিল, ঠিক কিনা, ঢাকাতে। তো সেখানে কিন্তু ফজলুল হকও কিন্তু সেখানে তিনি কিন্তু ছিলেন, সক্রিয় ভূমিকা তিনি পালন করেছিলেন। মাথায় রেখো, পরীক্ষা এটাও আসতে পারে যে ফজলুল হক কি তখন ছিল 1906 সালে যখন ঢাকায় মুসলিম লীগ তৈরি হয়? উত্তরটা হচ্ছে হ্যাঁ, তিনি ছিলেন। ওকে, আর একটা কথা মাথায় রাখবে যেটা আরো বেশি ইম্পর্টেন্ট, 1940 সালের 23শে মার্চ যখন লাহোর সেশন হয়েছিল না মুসলিম লীগের, সেখানে কি পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল, আমরা পড়ি না? সেই যে পাকিস্তান প্রস্তাব যে গৃহীত হয়েছিল সেটা পাঠ করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, যাকে পাঠ করতে বলেছিলেন তিনি ছিলেন এ কে ফজলুল হক। এটাও পরীক্ষায় আসার মতো প্রশ্ন বা আসতেও পারে। ঠিক আছে, যে পাকিস্তান প্রস্তাবটা পাঠ করেছিলেন কে? পাঠ করেছিলেন এ কে ফজলুল হক, মাথায় রেখো। এবং এখানে যে একটা অপশান আছে মৌলানা আবুল কালাম আজাদ, তো এর সম্পর্কে দেখে নিই। মৌলানা আবুল কালাম আজাদ দুখানা পত্রিকা পাবলিশ করতো, একটা হচ্ছে আল হিলাল ও আল বালাগ। হ্যাঁ, এবং স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন কে? এই আবুল কালাম আজাদ। ঠিক আছে, আর একটা কথা বলি, এই নবাব সলিমুল্লাহ অপশানে আছে। তো নবাব সলিমুল্লাহ কিন্তু মুসলিম লীগের একজন ফাউন্ডার ছিলেন, ওয়ান অফ দ্য ফাউন্ডার্স কিন্তু তিনিও ছিলেন নবাব সলিমুল্লাহ। আর তিনি বঙ্গভঙ্গকে তিনি সমর্থন করেছিলেন, এটাও কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। নবাব সলিমুল্লাহ বঙ্গভঙ্গকে তিনি সমর্থন করেছিলেন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত? দেখো সিধু কানু মানে সাঁওতাল বিদ্রোহ, তোমরা জানো এটা ইটসেলফ ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো এটা এই সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল কিন্তু 1855 সালে। কোথায়? রাইট নাও যদি আমরা দেখি এখনকার সময়, তো পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ এবং ভাগলপুর, হ্যাঁ বিহারের ভাগলপুর জেলায় এটা শুরু হয়েছিল। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল কে বলো তো? 4 জন ব্যক্তি। একটা হচ্ছে সিধু, কানু, হ্যাঁ চাঁদ এবং ভৈরব। মাথায় রেখো, খুব কিন্তু ইম্পর্ট্যান্ট। তো এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে 1857-এ 1857 সালের আগে আগে ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ বিদ্রোহের নাম বলো, সেটা কিন্তু এইটা। আর এটাও পরীক্ষায় আছে যে 1857 সালের পরে ইম্পর্টেন্ট একটা বিদ্রোহের নাম বলো, তাহলে সেটা হবে কি ইন্ডিগো, হ্যাঁ তোমার যে নীল বিদ্রোহ। মাথায় রেখো, হ্যাঁ কারণ নীল বিদ্রোহ হয়েছিল কিন্তু 1859-এ, ঠিক কিনা, মাথায় রেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখি। 1857 বিদ্রোহের সময় কে মুঘল সম্রাট ছিলেন জানতে চেয়েছে। এটা খুব সহজ একটা প্রশ্ন, তোমরা জানো এটা ছিল কে? দ্বিতীয় বাহাদুর শাহ, ঠিক কিনা, দ্বিতীয় বাহাদুর শাহ। রিলেটেড ইনফরমেশন একটুখানি জেনে নিই। দেখো মহাবিদ্রোহের সময় দিল্লির সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, এবং তার হয়ে তিনি তো নমিনাল হেড ছিলেন, তিনি তো হেড ছিলেন না। তো যারা বিদ্রোহ করেছিল তারা ওনাকে নির্বাচিত করেছিলেন, আর কিছু না। তার হয়ে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু বখত খান। ঠিক আছে, তার হয়ে নেতৃত্ব দিয়েছিল কে? বখত খান। মহাবিদ্রোহে তিনি পরাস্ত হলে দ্বিতীয় বাহাদুর শাহকে দিল্লি লালকেল্লায় এবং পরবর্তীকালে তাকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। ঠিক আছে, প্রথমে লালকেল্লায় বন্দি করা হয়, পরে তাকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়, এবং সেখানে 1862 সালে তিনি মারা যান। ঠিক আছে, এটা পরীক্ষা আসা প্রশ্ন।
দ্বিতীয় বাহাদুর শাহ কত সালে তিনি মারা যান? 1862 সালে তিনি মারা যান। আরেকটা কথা মাথায় রাখবে, লর্ড ক্যানিং এর সময়কালে কিন্তু মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল। হ্যাঁ, এবারে মহাবিদ্রোহের সময় কোথায় কে ছিল এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, এবং তোমরাও এর সাথে সাথে তোমরা এটাও লিখে রাখো এবং তোমরা নিজে থেকে করো, এটা না করলে আমায় বলো, আমি নেক্সট ক্লাসে নাই করিয়ে দেবো। সেটা হচ্ছে যে মহাবিদ্রোহের যে কটা জায়গা ছিল সেখানে ইংরেজদের হয়ে দমন করার জন্য কে কে ছিল, ঠিক আছে, পরীক্ষায় এগুলোও কিন্তু আসে, মাইন্ড ইট। কানপুরে নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব এবং তাঁতিয়া টোপি। হ্যাঁ, অযোধ্যা এবং লখনৌতে নেতৃত্ব দিয়েছিল বেগম হজরত মহল, মাথায় রেখো, বেগম হজরত মহল। ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিল গঙ্গাধর রায়ের স্ত্রী লক্ষ্মীবাই। বিহারের আড়াতে ছিল কানওয়ার সিং, এটা খুব ইম্পর্টেন্ট, সবকটাই ইম্পর্টেন্ট। বেরোলিতে ছিল রহিলা নেতা বাহাদুর খান, ইটস সেলফ ইম্পর্টেন্ট যে বাহাদুর খান কি নেতা ছিল, রহিলা নেতা, ঠিক আছে। আসামে নেতৃত্ব দিয়েছিল মনিরাম দেওয়ান। সাভারকার, ভিডি সাভারকার এই বিদ্রোহ সম্পর্কে বলেছিল কি, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, পরীক্ষা এটা আসে যে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটা কার লেখা, লিখেছিলেন ভিডি সাভারকার। এবং আরসি মজুমদার একটা কমেন্ট করেছিল, সেটা হচ্ছে নাইদার ফার্স্ট নর ন্যাশনাল ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। এগুলো সবকটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যগণ নির্বাচিত হন। দেখো, পাবলিক অ্যাকাউন্ট কমিটি প্যাক, তার সদস্যগণ কিভাবে নির্বাচিত হয় সেটা জানতে চেয়েছে। তোমাদের আমি যুগে গান এই সিরিজ যখন পড়িয়েছিলাম, তোমরা যদি কেউ পড়ে থাকো, সেখানে আমি বলেছিলাম না যে এখানে যে নির্বাচনটা হয় তার পদ্ধতি হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। মানে হচ্ছে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির মাধ্যমে, ঠিক আছে। এবার পার্লামেন্টের উভয় কক্ষের কেন, কি ব্যাপার আমি আসছি বলে দিই। তার আগে তাহলে আমাদেরকে জাস্টিফিকেশানে যেতে হবে। তো প্রথমত আমি যাই, পাবলিক অ্যাকাউন্ট কমিটি ভারতবর্ষে প্রথম তৈরি হয়েছিল 1921 সালে, নাম্বার 1। নাম্বার 2, পাবলিক অ্যাকাউন্ট কমিটি কি করে না, ক্যাগ যে রিপোর্ট দেয় না, ক্যাগ কাকে রিপোর্ট দেয়, ক্যাগ রিপোর্ট দেয় প্রেসিডেন্টকে। প্রেসিডেন্ট করে কি, ক্যাগের রিপোর্টটা পার্লামেন্টে উত্থাপন করে। ক্যাগের রিপোর্টটা পাবলিক অ্যাকাউন্ট কমিটি সে কি করে না, দেখে। এবারে হয়েছে কি, যেহেতু ক্যাগ পুরো রিপোর্টটা করে প্যাককে দেয়, তাই ক্যাগকে প্যাকের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড বলা হয়, ঠিক আছে। এটা একটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। কি করে বুঝবো না, পার্লামেন্টে দুটো হাউসের সদস্য এখানে আছে, কারণ এখানে লোকসভা থেকে 15 জন, রাজ্যসভা থেকে 7 জন, এই মোট 22 জন নিয়ে তৈরি হয় কি না পাবলিক অ্যাকাউন্ট কমিটি, ঠিক আছে। এবং যারা নির্বাচিত হবে, যিনি চেয়ারম্যান হবেন, তিনি অবশ্যই বিরোধী দল থেকে কেউ না কেউ হবেন, ঠিক আছে। এবং চেয়ারম্যান এবং মেম্বারদেরকে অ্যাপয়েন্ট করবে লোকসভার স্পিকার, ঠিক আছে। এই কয়েকটা কথা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। নীতি আয়োগ গঠিত হয়, তো নীতি আয়োগ কবে গঠিত হয় জানতে চেয়েছে। দেখো, নীতি আয়োগের আগে নাম কি ছিল, বা নীতি আয়োগের আগে একটা কমিশন ছিল, তার নাম ছিল প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন আমরা তৈরি করেছিলাম 15ই মার্চ 1950 সালে, ঠিক আছে। সেই প্ল্যানিং কমিশনকে, যার চেয়ারম্যান কে হতো না, প্রাইম মিনিস্টার হতো এক্স অফিসিও চেয়ারম্যান। সেই প্ল্যানিং কমিশনকে আমরা ডিসকন্টিনিউ করেছি ফ্রম 13ই আগস্ট 2014 সাল থেকে। নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন, তিনি এটা ডিসকন্টিনিউ করে দিলেন। তার জায়গায় নতুন একটা বডি তিনি তৈরি করলেন, যার নাম হল নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। যেটা তৈরি হয়েছে এবং লাগু হয়েছে কবে থেকে, 2015 সালের 1 জানুয়ারি থেকে, ঠিক আছে, 2015 সালের 1 জানুয়ারি থেকে। এবং নীতি আয়োগের চেয়ারম্যান কি হবে, এখানেও প্ল্যানিং কমিশনের মতোই প্রাইম মিনিস্টার উইল বি দ্য এক্স অফিসিও চেয়ারম্যান। চলো একটুখানি এক্সট্রা ইনফরমেশান দেখি। এটা তৈরি হয়েছিল কিন্তু একটা ক্যাবিনেটের রেজলিউশনের দ্বারা, কোনো অ্যাক্ট করে করা হয়নি, ক্যাবিনেট রেজলিউশন করেই এটা কিন্তু তৈরি করা হয়েছে। নীতি আয়োগের ফুল ফর্ম কি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, মাথায় রেখো। এবং এটা কিন্তু প্রধান সরকারের প্রধান থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে এটা কাজ করে, প্রধান থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে কিন্তু নীতি আয়োগ, ঠিক আছে। এর চেয়ারম্যান কি হয় না, চেয়ারম্যান হয় হচ্ছে প্রাইম মিনিস্টার, হয় হচ্ছে এক্স অফিসিও চেয়ারম্যান অফ নীতি আয়োগ। রাইট নাও এখন এক্সিকিউটিভ অফিসার কে আছে না, শ্রী BVR সুব্রমণিয়াম, মাথায় রেখো। 25শে ফেব্রুয়ারি 2023 সালের 25শে ফেব্রুয়ারি থেকে তিনি এখন আছেন, ঠিক আছে, মাথায় রেখো, ভেরি মাচ ইম্পর্টেন্ট। নীতি আয়োগ একাধিক ইন্ডেক্স পাবলিশ করে, যেগুলোও ভেরি মাচ ইম্পর্টেন্ট। কি কি সেগুলো, একটা হচ্ছে স্কুল এডুকেশন কোয়ালিটি ইন্ডেক্স, একটা হচ্ছে স্টেট হেলথ ইন্ডেক্স, কম্পোজিট ওয়াটার ম্যানেজমেন্ট ইন্ডেক্স, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডেক্স। দেখো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অল ওভার ওয়ার্ল্ডে সেটা দেখে হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, UNDP, কিন্তু ইন্ডিয়াতে এটা দেখে কে না নীতি আয়োগ, মাথায় রেখো। ইন্ডিয়ান ইনোভেশন ইন্ডেক্স,
এক্সপোর্ট কম্পিটিটিভনেস ইন্ডেক্স এবং ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। ঠিক আছে, ওয়ান্স এগেইন এটা ওয়ার্ল্ড স্তরে দেখে কিন্তু ইউএনডিপি, কিন্তু আমাদের দেশে এটা দেখে কে নীতি আয়োগ। এতগুলো রিপোর্ট কিন্তু নীতি আয়োগ পাবলিশ করে, যেগুলোও কিন্তু পরীক্ষার জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। 2023 সালে ফরাসি ওপেন জয়ী হন কে? তো 2023 সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছে কে জানতে চেয়েছে। দেখো ফ্রেঞ্চ ওপেন জিতেছে কে? নোভাক জোকোভিচ। ঠিক কি না? ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ দেখা যাবে যে এই লাস্ট গতকাল তিনি ইউএস ওপেন জিতেছেন এবং দিয়ে তিনি 24খানা গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন কেরিয়ারে। ঠিক আছে, আচ্ছা বাই দ্য ওয়ে চলো আমরা 2023 সালে যে কটা ইম্পর্টেন্ট যে খেলাগুলো যেগুলো হয়ে গেছে, যে ওপেনগুলো হয়ে গেছে, সেগুলোর উইনার কারা কারা আছে দেখে নিই। অস্ট্রেলিয়ান ওপেন 2023 সালে মেন সিঙ্গেল জিতেছেন নোভাক জোকোভিচ, সার্বিয়ার, তোমরা জানো। ওমেন সিঙ্গেল জিতেছে সাবালেঙ্কা, হ্যাঁ, বেলারুসের প্লেয়ার তিনি। ফ্রেঞ্চ ওপেন 2023 সালে জিতেছেন, মেন জিতেছেন নোভাক জোকোভিচ, ওমেন সিঙ্গেল জিতেছে ইগা স্বেতেক। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট খুব। উইম্বলডন চ্যাম্পিয়ন মেন সিঙ্গেল জিতেছেন কার্লোস আলকারাজ, আশা করি তোমরা জানো। থার্ড ইয়াংগেস্ট হিসাবে তিনি কিন্তু জিতেছেন, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষায় হয়তো এটা আসবেও। ওমেন সিঙ্গেল জিতেছে মার্কেটা ভন্দ্রসভা। ঠিক আছে, আর ইউএস ওপেন রিসেন্টলি হয়ে গেছে, এটা নোভাক জোকোভিচ জিতেছেন সার্বিয়ার, এবং ওমেন সিঙ্গেল জিতেছেন এবং তিনি কোকো গাউফ। ঠিক আছে, তার প্রথম এটা কিন্তু তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম। ঠিক আছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট, দেখে রেখো, পরীক্ষায় যে কোনো একটা আসতে পারে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। ভারতে প্রত্যক্ষ কর কোনটি? তো জানতে চেয়েছে কোনটা একটা ডাইরেক্ট ট্যাক্স জানতে চেয়েছে। দেখো এদের মধ্যে ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে সম্পদ কর। ঠিক আছে, ওয়েলথ ট্যাক্স, তোমরা জানো। ভ্যাট একটা ইনডাইরেক্ট ট্যাক্স, জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স একটা ইনডাইরেক্ট ট্যাক্স, এবং শুল্ক কর এক্সাইজ ডিউটি এটাও কিন্তু একটা ইনডাইরেক্ট ট্যাক্স। বাই দ্য ওয়ে আসো আমরা একটু এখানে দেখে নিই ভারতে কী কী ডাইরেক্ট এবং মেজর কী কী ইনডাইরেক্ট ট্যাক্স আছে আমরা একটু দেখে নিই। ইনকাম ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, ইনহেরিটেন্স ট্যাক্স, গিফট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, এগুলো সবকটা কিন্তু কি না আমাদের ডাইরেক্ট ট্যাক্সের আওতায় আসবে। কাকে বলে ডাইরেক্ট ট্যাক্স? যে ক্ষেত্রে যার উপর ট্যাক্স লাগু করা হয়, যার উপর ট্যাক্স চাপানো হয় তাকেই পেমেন্ট করতে হবে, তাকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স। আর যে ক্ষেত্রে যার উপর ট্যাক্স লাগু করা হয় তিনি অন্য কারুর ঘাড়ে ট্যাক্সের বার্ডেনটা তিনি শিফট করে দিতে পারেন, তাকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, যেমন কাস্টমস ডিউটি, এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স, সেলস ট্যাক্স, ভ্যাট অ্যাটসেট্রা। তো দেখবো কি এই সমস্ত কিছু বেশিরভাগটাই আর নেই। কেন নেই আমি আসছি। 101st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। 101st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করে আমরা কী করে জিএসটি তৈরি করেছি। আর্টিকেল 246 এতে আমরা জিএসটির কথা পাবো, এবং আর্টিকেল 279 এতে আমরা জিএসটি কাউন্সিলের কথা পাবো। ঠিক আছে, এই জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আসার ফলে কিছু সেন্ট্রাল এবং কিছু স্টেট ট্যাক্স যেগুলো উঠে গেছে। সেন্ট্রাল গভর্নমেন্টে যেগুলো চলে গেছে তাদের মধ্যে একটা হচ্ছে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স, কাউন্টার ভেইলিং ট্যাক্স। ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে সেস কিছু, এই যেমন ধরো এডুকেশন সেস, এইগুলোকে আমরা তুলে দিয়েছি। অন দ্য আদার হ্যান্ড স্টেট জিএসটি আসার ফলে যেগুলো চলে গেছে সেগুলো হচ্ছে ভ্যাট, সেলস ট্যাক্স, পারচেজ ট্যাক্স, এন্টারটেনমেন্ট ট্যাক্স, লাক্সারি ট্যাক্স, লটারি ট্যাক্স। ঠিক আছে, এগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এগুলো মাথায় রেখো, এগুলো কিন্তু আসে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। ভারতীয় সংবিধানের কাস্টোডিয়ান কে? ঠিক আছে, তো ভারতের সংবিধানের কাস্টোডিয়ান কে জানতে চেয়েছে। দেখো এটা হবে কে না সুপ্রিম কোর্ট। ঠিক আছে, তো ডি উইল বি দ্য রাইট আনসার। ঠিক কি না? চলো আমরা একটুখানি কিছু দেখে নিই। দেখো সুপ্রিম কোর্টকে কি বলা হয় না, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ দ্য গ্যারেন্টার অ্যান্ড ডিফেন্ডার অফ ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেন্স। মাইন্ড ইট। তাহলে সুপ্রিম কোর্টকে কি বলা হয়? গ্যারেন্টার অ্যান্ড ডিফেন্ডার অফ দ্য ফান্ডামেন্টাল রাইট অফ দ্য সিটিজেন্স। মাইন্ড ইট। The Supreme Court of India is called the custodian of the constitution. ঠিক কিনা? কাস্টোডিয়ান কেন বলা হয় না, সংবিধানে যদি কোনো কিছু ভায়োলেট বা যাই হয় তো ফাইনালি সুপ্রিম কোর্টই দেখে। ঠিক আছে, আর কি করে না, অ্যাক্টস অ্যাজ দ্য হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল ইন ইন্ডিয়া। ঠিক আছে, চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেন কি আছে আমরা একটুখানি দেখে নিই। সন্ধ্যা শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? দেখো সন্ধ্যা পত্রিকা পাবলিশ করতেন ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। ঠিক আছে, সো বি উইল বি দ্য রাইট আনসার। ওকে, চলো এই রিলেটেড আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন একটুখানি দেখে নিই। সতীশচন্দ্র মুখার্জি এখানে অপশানে আছে। দেখো সতীশচন্দ্র মুখোপাধ্যায় কলকাতায় 1902 সালে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিল। এটা ইটসেলফ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই ডন সোসাইটির সদস্যদের মধ্যে কারা কারা ছিল জানো? রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ, রাজেন্দ্র প্রসাদ, রাজা সুবোধচন্দ্র মল্লিক, সুবোধ মল্লিক স্কোয়ার আমরা বলি, সেই রাজা সুবোধচন্দ্র মল্লিক। হ্যাঁ, এনারা ছিলেন কিন্তু কি ডন সোসাইটির সদস্য ছিলেন, মাথায় রেখো।
সতীশচন্দ্র মুখোপাধ্যায় শ্রী অরবিন্দের সাথে 1906 সালে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন স্থাপন করেন, যার এখন নাম হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। তোমরা আশা করি জানো, এখন অলরেডি ট্রেন্ডিংয়ে আছে। মহাত্মা গান্ধীর খুবই ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এই সতীশচন্দ্র মুখোপাধ্যায়। সবকটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আসো শিশির কুমার ঘোষ। অপশানে আছে শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ 1868 সালে অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠা করেছিলেন, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং এই অমৃতবাজার পত্রিকায়, ঠিক আছে, নীল বিদ্রোহকে বাংলার প্রথম বিপ্লব বলে অভিহিত করেছিল। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট যে কোন পত্রিকা নীল বিদ্রোহকে বাংলার প্রথম বিদ্রোহ বলে অভিহিত করেছিল, সেটা হচ্ছে কি না এই শিশির কুমার ঘোষের অমৃতবাজার পত্রিকা। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে বিধবা বিবাহ চালু করার পক্ষে যে অল্প কয়েকজন মনীষী ছিলেন, তিনি তাদের অন্যতম ছিলেন। তাহলে শিশির কুমার ঘোষ কিন্তু বিধবা বিবাহ যাতে চালু হয় তার সপক্ষে তিনি ছিলেন। ঠিক আছে, আচ্ছা, এর সপক্ষে তিনি অমৃতবাজার পত্রিকায় জোরালো প্রবন্ধ লেখেন, এটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট। তার অন্যান্য সামাজিক অবদানের জন্য তাকে মহাত্মা বলেও ডাকা হতো। ঠিক আছে, তাহলে শিশির কুমার ঘোষকে মহাত্মা বলেও ডাকা হতো। শিশির কুমার ঘোষ ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা করেছিলেন 1875 সালে। সবকটা ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্তের কথা বলি। যুগান্তর একটি বাংলা বিপ্লবী সংবাদপত্র 1906 সালে কলকাতায় বারিন কুমার ঘোষ এবং ভূপেন্দ্রনাথ দত্ত দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, তো ভেরি মাচ ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের পরীক্ষার জন্য এগুলো কিন্তু অবশ্যই কাজে লাগবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার কারণ একটি রাসায়নিক যাতে থাকে, দেখো পেঁয়াজ কাটলে চোখ দিয়ে জল বেরোয়, ঠিক কিনা? এটা আশা করি তোমরা সবাই ফিল করেছো, ঠিক কিনা? এবারে তার কারণ হচ্ছে সালফার থাকে এখানে। ঠিক আছে, তার বিকজ অফ সালফার। তার ফলে কি হয় না চোখ দিয়ে যে একটা ঝাঁঝ টাইপের আসে, চোখ দিয়ে আমাদের জল বেরোয়। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ভারতের টিনের সর্বাধিক উৎপাদক হলো। ঠিক আছে, ভারতবর্ষে মূলত একটা রাজ্যেই টিন উৎপাদন হয়, সেটা হচ্ছে ছত্তিশগড়। আর তেমন কোনো রাজ্যে কিন্তু টিন উৎপাদন হয় না। চলো রিমেনিং যে যে আমাদের টিন ছাড়াও বাকি যে মিনারেলগুলো আছে সেগুলো উৎপাদনে কোন রাজ্য প্রথম, কি ব্যাপার আমরা একটুখানি চোখ বুলিয়ে নিই। ঠিক আছে, দেখো আয়রন ওর উৎপাদনে প্রথম হচ্ছে ওড়িশা, তারপরে ছত্তিশগড়, তারপরে কর্ণাটক। ম্যাঙ্গানিজ উৎপাদনে মধ্যপ্রদেশ প্রথম, তারপরে মহারাষ্ট্র। বক্সাইড উৎপাদনে ওড়িশা, তারপরে গুজরাট। কপার উৎপাদনে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ঝাড়খণ্ড। গোল্ড উৎপাদনে কর্ণাটক। কর্ণাটকে তোমরা জানো কোলার গোল্ড ফিল্ড, কোলা KGF সিনেমাটা দেখেছো নিশ্চয়ই। তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। সিলভার উৎপাদনে প্রথম হচ্ছে রাজস্থান, তারপরে কর্ণাটক। টিন উৎপাদনে ছত্তিশগড়, দেখো দ্য অনলি স্টেট ইন ইন্ডিয়া। মাইন্ড ইট। মাইকা উৎপাদনে অন্ধ্রপ্রদেশ, তারপর রাজস্থান, তারপর আছে ওড়িশা। লাইমস্টোন চুনাপাথর উৎপাদনে প্রথম হচ্ছে রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ। জিপসাম উৎপাদনে প্রথম রাজস্থান, তারপরে তামিলনাড়ু, তারপরে গুজরাট। আমি বলবো তোমরা এইটা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমরা কিন্তু এখান থেকে লিখে নিতে পারবে। আর এটা কিন্তু সব লেটেস্ট ডেটা, যেটা এই 2023 সালে যে লেটেস্ট ডেটা যেটা বেরিয়েছে, তো তার উপরেই কিন্তু করা। ডায়মন্ড হচ্ছে প্রথম মধ্যপ্রদেশ, হ্যাঁ, তো পান্না মাইন তোমরা জানো এটা বিখ্যাত। ওকে, কোল হচ্ছে কোথায় না, কোল হচ্ছে তোমার ছত্তিশগড় নাম্বার 1 উৎপাদনে, ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড, তারপরে ওড়িশা। কিন্তু পরীক্ষায় যদি এটা আসে রিজার্ভে কোন রাজ্য প্রথম, তাহলে হচ্ছে ঝাড়খণ্ড, তারপরে ওড়িশা, তারপরে ছত্তিশগড়। পেট্রোলিয়ামে প্রথম হচ্ছে মহারাষ্ট্র, তারপরে গুজরাট। এছাড়া আসামে একটা জায়গা আছে, সেটা হচ্ছে ডিগবয়, ওল্ডেস্ট ওয়েল ফিল্ড ইন ইন্ডিয়া। এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। এছাড়া ইউরেনিয়াম হচ্ছে অন্ধ্রপ্রদেশ প্রথম। ঝাড়খণ্ডে তোমরা আছে তোমরা আশা করি জানো। এবং নেক্সট কর্ণাটক। ঝাড়খণ্ডের যদুগোড়া যে জায়গাটা, সেখানে কিন্তু ইউরেনিয়ামের জন্য বিখ্যাত। আর থোরিয়াম, হ্যাঁ, থোরিয়াম হচ্ছে কেরালা, মোনাজাইট এবং ঝাড়খণ্ড এবং বিহার। ঠিক আছে, তো এইগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে রেখো। পরীক্ষায় কি আসবে বলা মুশকিল, তবে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন অবশ্যই আসবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি? ঠিক আছে, স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। তো এটা বলেছিল বাল গঙ্গাধর তিলক। আশা করি তোমরা প্রত্যেকেই জানো, খুবই সহজ প্রশ্ন এটা। বাই দ্য ওয়ে, বাল গঙ্গাধর তিলক সম্পর্কে আমাদের আরও কিছু জানতে হবে, যেগুলো পরীক্ষার জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেখো লাল, বাল এবং পাল এই তিনজনকে বলা হতো কিন্তু কি ত্রয়ী। ঠিক আছে, তার মধ্যে একজন ছিল বাল গঙ্গাধর তিলক। ভ্যালেন্টাইন চিরল তাকে ভারতীয় অস্থিরতার জনক, ঠিক আছে, বলে তাকে অভিহিত করেছিলেন। কে? ভ্যালেন্টাইন চিরল। ঠিক আছে, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, এটা তাকে বলেছিলেন। মহাত্মা গান্ধী তাকে আধুনিক ভারতের নির্মাতা বলেছিলেন। তাহলে আধুনিক মানে মেকার অফ মডার্ন ইন্ডিয়া কাকে বলা হয়? বাল গঙ্গাধর তিলককে। কে বলেছিলেন? মহাত্মা গান্ধী বলেছিলেন। হোমরুল আন্দোলনের সময় তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল। ঠিক আছে, মানে অ্যাকসেপ্টেড বাই পিপল, লোকমান্য। হোমরুল আন্দোলনের সময় দেওয়া হয়েছিল।
তার বিখ্যাত স্লোগান স্বরাজ আমার জন্মগত অধিকার, ঠিক আছে, এবং আমি এটা পেয়েই হবে, আমি এটা পেয়েই ছাড়বো, আমাকে এটা পেতে হবে, এরকম। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম চরমপন্থী তিনি ছিলেন, স্বাভাবিক। তিনি গণপতি ফেস্টিভ্যাল শুরু করেছিলেন 1893 সালে, শিবাজি ফেস্টিভ্যাল শুরু করেছিলেন 1895 সালে। দুখানা সংবাদপত্র তিনি পাবলিশ করতেন, একটা হচ্ছে কেশরী আর একটা ছিল মারাঠা, ঠিক আছে। এবং কেশরী, দেখো কেশরী হচ্ছে মারাঠি ভাষায় তিনি পাবলিশ করতেন, আর মারাঠা যেটা তিনি ইংরেজি ভাষায় পাবলিশ করতেন, ঠিক আছে। এগুলো পরীক্ষার জন্য ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তো নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল জানতে চেয়েছে, তো আশা করি বুঝতেই পারছো আনসার কি হবে, মেধা পাটেকর, ঠিক আছে। সো বি উইল বি দ্য রাইট আনসার। দেখো নর্মদা বাঁচাও আন্দোলনটা নর্মদা নদী গুজরাট, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র রাজ্যের মধ্য দিয়ে গেছে, ঠিক কিনা। গুজরাটের ওপরে মানে নর্মদার উপরে সর্দার সরোবর বাঁধ তৈরি করা হয়েছিল, ঠিক আছে, এবং যার ফলে ওখানে প্রচুর গাছপালা কাটতে হতো, এবং এই কারণে এই নর্মদা বাঁচাও আন্দোলনটা শুরু হয়েছিল। ওকে, শুরু করেছিল মেধা পাটেকর এবং বাবা আমতে, মেধা পাটেকর এবং বাবা আমতে, মাথায় রেখো, পরীক্ষার জন্য কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। চলো পরবর্তী প্রশ্ন দেখি। চাঁদ এবং পৃথিবীর ব্যাসের আনুমানিক অনুপাত হলো, দেখো অনুপাত কত আমি পরে আসছি। দেখো পৃথিবীর ব্যাসের 1/4 সে সামান্য বেশি হচ্ছে চাঁদের ব্যাস, ঠিক আছে। তো পৃথিবীর ব্যাস দেখো 12,756 কিলোমিটার, আর 3,474 কিলোমিটার, তাই মোটামুটি 1:4, ঠিক কিনা। তো বাস এটাই হবে আনসার। চলো পরবর্তী প্রশ্ন দেখি। ভাগীরথী ও অলকনন্দার সংযোগস্থল অবস্থিত, তো ভাগীরথী এবং অলকনন্দার সংযোগস্থলকে কি বলা হয়, দেবপ্রয়াগ বলা হয়, ঠিক কিনা। বাকি যে কটা প্রয়াগ আছে সেগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এটা সব থেকে বেশি পরীক্ষায় আসে। দেখো এটা হচ্ছে তোমার অলকানন্দা রিভার, বদ্রীনাথ থেকে উৎপত্তি হয়ে এসছে, ঠিক আছে, অলকানন্দা নদী। এই যে এটা হচ্ছে বদ্রীনাথ মন্দিরটা, ঠিক আছে, তাহলে এখান থেকে উৎপত্তি হয়ে এসছে, এটা কিন্তু অলকানন্দা নদী, ঠিক আছে। দেখো এইটা হচ্ছে অলকানন্দা নদী, এইটা, আর এইটা হচ্ছে ভাগীরথী নদী। তাহলে এই যে অলকানন্দা এবং ভাগীরথী দুটো মিলেছে দেবপ্রয়াগ, এই জায়গাটার নাম হচ্ছে দেবপ্রয়াগ, ঠিক আছে। খুব সুন্দর জায়গা, তোমরা যদি ওখানে গিয়ে থাকো উত্তরাখণ্ডে, গিয়ে দেখবে এখানকার জলটা একটু ঘোলা হয়, আর কারণ এখানে যেহেতু মাঝখানে একাধিক নদীগুলো অ্যাড হয়েছে, তো এই জলটা একটু ঘোলা। আর কিন্তু তোমার ভাগীরথী জল কিন্তু একদম স্বচ্ছ, তো দুটো জল যে মিশছে না, পরিষ্কার বোঝা যায় সেখানে, তোমরা গিয়ে থাকো দেখতে পাবে, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, দেখতে পাবে। বাই দ্য ওয়ে, যে কটা প্রয়াগ আছে, প্রথমে আছে বিষ্ণু প্রয়াগ, ঠিক আছে, বিষ্ণু প্রয়াগে আসে ধৌলিগঙ্গা, পিন্দার নদী এসে মিলে, তো এই জায়গাটার নাম হয় তোমার কর্ণপ্রয়াগ। তারপরে আছে রুদ্রপ্রয়াগ, রুদ্রপ্রয়াগে কিন্তু এই যে মন্দাকিনী নদী, ঠিক আছে, কেদারনাথ তোমরা যদি কেউ ট্রেকিং করে থাকো দেখতে পাবে। তারপরে দেখো এই যে গঙ্গোত্রী থেকে উৎপত্তি হচ্ছে ভাগীরথী, জায়গাটা দেবপ্রয়াগ, এই জায়গাটা দেবপ্রয়াগ, ঠিক আছে। তো এইভাবে চলে এসছে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। ভারতের নিম্নলিখিত সংস্থা থেকে টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশিত হয়, ঠিক আছে। তো আমাদের টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ করে কোন সংস্থা জানতে চেয়েছে, এইটা করে সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক আছে, সার্ভে অফ ইন্ডিয়া করে। তো সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় আছে, দেহরাদুনে আছে, মাথায় উত্তরাখণ্ডের দেহরাদুনে আছে সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়, দেখো বঙ্গভঙ্গ নিয়ে আমি অলরেডি, যেহেতু আগে আমি প্রচুর ডিসকাশন করেছি, তাই আমি এখানে আর ফার্দার ডিসকাশন করবো না, তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও, তোমরা সেখান থেকে পেয়ে যাবে ইনফরমেশান। তো বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 সালের 12ই ডিসেম্বর, ঠিক আছে, 12 ডিসেম্বর, ঠিক আছে। লর্ড হার্ডিঞ্জ তখন ছিল, ঠিক আছে, মাথায় রেখো। আজকের মতো শেষ প্রশ্ন। শান্তিস্বরূপ ভাটনগর যে ক্ষেত্রে দেওয়া হয় সেটি হলো, শান্তিস্বরূপ ভাটনগর যে ক্ষেত্রে দেওয়া হয় সেটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে। কোন সংস্থা দেয়, এটাও পরীক্ষায় আসতে পারে, এটা দেয় CSIR, ঠিক আছে। CSIR ফুল ফর্ম কি, এটাও কিন্তু পরীক্ষায় এসছে, মাথায় রাখবে, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, ঠিক আছে। এইটা হচ্ছে শান্তিস্বরূপ ভাটনগর প্রাইজটা। ওকে, কেমন লাগলো, হয়তো ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, ঠিক কথা, তোমাদের অনেকখানি সময় ইনভেস্ট হয়ে গেছে, এটা সত্যি কথা, কিন্তু এখান থেকে তোমরা কিন্তু একাধিক কিছু জানতে পারলে। আমি চেষ্টা করছি যাতে এরকম কোয়ালিটেটিভ ভিডিও তোমাদেরকে আমি দিতে পারি। নাম্বারটা যাই হোক, মানে সংখ্যা 25টা মাত্র MCQ, কিন্তু এখান থেকে যেই লেভেলের আমরা ডিসকাশন করে যে তথ্যগুলো সমৃদ্ধ করছি, সেটা কিন্তু মানে অনেকটাই, ঠিক আছে। এটা যদি তোমরা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করব এইরকমই কন্টিনিউ করে যেতে, ঠিক আছে। তোমরা ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।